স্টার্ট শুরু করবো কথা বলা। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি সোর্স একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আজকে এইচএসসি আইসিটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ক্লাসটি সবার অনেক উপকারে আসবে। এখন যারা যুক্ত হয়েছো তারা একটু সবাই শেয়ার দিও এবং বন্ধুদের মেনশন দিও। দেখি আমাদের মধ্যে কে কে যুক্ত হয়েছে। বন্ধুরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও এবং যারা যুক্ত হয়েছো তারা সবাই তাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, মেনশন করে দিবা, যাতে সবাই দেখতে পারে এবং আজকে আমাদের আইসিটি লাইভ ক্লাসটি উপভোগ করতে পারে। আশা করি এটা সবার অনেক উপকারে আসবে এবং আমরা এর মধ্য থেকে অনেকগুলো তথ্য পেয়ে যাব। যারা যারা যুক্ত হয়েছে তারা অবশ্যই তাদের বন্ধুদের মেনশন দিবা এবং শেয়ার দিবা। আর কয়েকজন যুক্ত হলেই আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে আমরা শুরু করব। বিশেষ করে যারা সামনে পরীক্ষা দিচ্ছ এইচএসসি 2024 ব্যাচের, তাদের অনেক উপকারে আসবে এবং তোমরা সবাই জয়েন করে নাও। আজকে আমাদের এই লাইভ ক্লাসে আমরা আইসিটি বিষয় নিয়ে কথা বলবো। আর কয়েকজন যুক্ত হলেই আমাদের ক্লাস শুরু করব। তাই যারা যারা জয়েন হয়েছে তারা সবাই খুব দ্রুত তাদের বন্ধুদের শেয়ার করে দাও, কমেন্ট করো এবং মেনশন দিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি ইমরান হোসেন যুক্ত হয়েছে, ইমরান হোসেন, নাফসুন যুক্ত হয়েছে। তোমাদের বন্ধুদের তাড়াতাড়ি একটু মেনশন দিয়ে দাও। নাফসুন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আজকে আমাদের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আশা করি অনেক কিছু জানতে পারবো। আর ইমরান হোসেন, সীমান্ত মহন্ত, ভাইয়া আমি আছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা এবং আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাও। দেখো আমাকে ভালোভাবে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করো। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? যদি শোনা যায় তাহলে একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, সেটা একটু কমেন্টে জানাও। আশরিফা শিমুর বলছে জি ভাইয়া সব ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তোমরা যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আইসিটি বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার মার্ক পেতে সুবিধা হবে। যারা যারা যুক্ত হয়েছো সবাই তাদের বন্ধুদের মেনশন করে দাও, যাতে তোমাদের সাথে বাকিরাও দেখতে পারে। আয়েশা সিদ্দিকা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধুদের সবাইকে মেনশন করে দাও। আমরা খুব দ্রুত আমাদের ক্লাস শুরু করব। তো ঠিক আছে, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যদি দেখো, আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয় নিয়ে। আইসিটি বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস যে জায়গা থেকে অবশ্যই প্রশ্ন থাকে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো যেটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আলোচনা করা হয়, যে টপিকসটি কি করা হয়, তৃতীয় অংশের প্রথম পরিচ্ছেদে, তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বা প্রথম অংশে আলোচনা করা হয় এই সংখ্যা পদ্ধতি নিয়ে। তা আমরা যদি প্রথমেই দেখি সংখ্যা যেটাকে কি বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে নাম্বার সিস্টেম, ইংরেজিতে নাম্বার সিস্টেম। অর্থাৎ আমরা একটু যদি সহজ করে বলি তাহলে কোনো একটা সংখ্যাকে যে পদ্ধতিতে প্রকাশ করা হয় সেটা কি বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতিকে বা কোনো সংখ্যা পদ্ধতিতে যে সিস্টেম মেনটেইন করে প্রকাশ করা হয় সেটা কি বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি যদি গুরুত্বের ক্ষেত্রে আমরা আলোচনা করি, সবাই একটু খেয়াল করে দেখো,
যে এই যে তোমরা রাত 8টায় আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তার মানে এখানে একটা টাইম উল্লেখ করে দেওয়া ছিল। কি দেওয়া ছিল সেটা? রাত 8টা। একইভাবে ধরো আমরা বাজারে গেলাম, বাজারে গিয়ে কোনো কিছু যদি আমরা কিনি, সেখানে কিন্তু একটা দরদামের বিষয় আসে, হতে পারে 500 টাকা, 700 টাকা, তার মানে সেখানেও কিন্তু একটা সংখ্যার প্রয়োজন হচ্ছে। একইভাবে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কতজন ভাই বোন, উত্তর আসতে পারে 2 বা 3 বা 4, তার মানে দেখো এখানেও কিন্তু একটা সংখ্যার প্রয়োজন হচ্ছে। তার মানে কি, সংখ্যা ছাড়া আমাদের জীবনটা একেবারেই অচল। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গার আমাদের কিসের দরকার? আমাদের এই সংখ্যার দরকার। তো এই সংখ্যা কি একদিনে এসেছে? তোমরা কমেন্ট করে জানাতে পারো, এই সংখ্যা কি আমরা হঠাৎ করে পেয়েছি? না, এই সংখ্যা আমরা হঠাৎ করে পাইনি। যে সংখ্যাটা আসার পিছনে অনেক বড় একটা ইতিহাস রয়েছে। আমরা আজকে সেই ইতিহাস বিষয়ে জানবো। তাহলে আমাদের আজকের মেইন টপিকস কি? সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। তোমাদের যাদের কাছে খাতা কলম আছে, তোমরা চাইলে একটু খাতা কলম নিয়ে সামনে বসতে পারো। তোমাদের অনেকগুলো তথ্য বা ইনফরমেশন দেওয়া হবে, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। তাহলে আমরা কি জানবো আজকে? আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি আমরা বর্তমানে ব্যবহার করতেছি, সেই সংখ্যা পদ্ধতি কিন্তু একদিনে আসেনি। এই সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো, কোন ধারাবাহিকতায় আসলো, কাদের এখানে অবদান সব থেকে বেশি, সেই বিষয়গুলোই আমরা জানবো। তাহলে আমাদের জানতে হবে কি সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হয়েছে। ওকে, তো আমরা দেখি সর্বপ্রথম আসলে মানুষ তো প্রাগৈতিহাসিক কাল থেকেই বসবাস করে, অনেক আগে থেকেই মানুষের সৃষ্টি। তবে আগে কিন্তু বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এটা আগে ছিল না। তাহলে আগে মানুষ কি করতো? মানুষ অবশ্যই কিন্তু তথ্য সংগ্রহ করত। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি, সেটা হচ্ছে মানুষ তথ্য সংগ্রহ করে, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে। বলতো মানুষ তথ্য সংরক্ষণ করে কোন সময় থেকে? মানুষ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে। কোন সময় থেকে করে? প্রাগৈতিহাসিক, এটা হবে প্রাগৈতিহাসিক কাল থেকে। তাহলে যদি বলা হয় যে মানুষ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে কোন সময় থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে আনসার দিতে হবে প্রাগৈতিহাসিক কাল থেকে। দেখে আমাদের মধ্যে এ পর্যায়ে কে কে যুক্ত হয়েছে। তোমরা আসলে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। প্রাগৈতিহাসিক কাল, আয়েশা সিদ্দিকা সুন্দরভাবে লিখছো, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর আসলে কথা বোঝা যাচ্ছে কি না সেটা একটু জানিয়ে দাও। আমার কথা শোনা যাচ্ছে কি না, কিংবা ভিডিও ঠিকভাবে দেখা যাচ্ছে কি না একটু জানিয়ে দাও। ওকে, আমরা আসি আমাদের পড়ায়। তাহলে আমরা জানলাম মানুষ কি করে? প্রাগৈতিহাসিক থেকে তথ্য সংগ্রহ করে। আচ্ছা, বলতে পারো যে কিভাবে প্রাগৈতিহাসিক কাল থেকে তথ্য সংগ্রহ করে? খেয়াল করে দেখো, আগে যখন মানুষ একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না, তারা তখন কিভাবে জীবিকা নির্বাহ করতো? তারা বিভিন্ন বন জঙ্গলে যাইতো, ফলমূল সংগ্রহ করতো, পশু শিকার করতো। খেয়াল করে দেখো, এই যে ফলমূল সংগ্রহ করে তারা যখন খাইতো, তখন কোন ফলটা ভালো লাগতো বা কোনটা খারাপ লাগতো সেটা কিন্তু পরবর্তীতে খাওয়ার জন্য মনে রাখতে হতো। ধরো এমন একটা ফল খাওয়া হইলো যেটা ভালো লাগেনি, তারা কিন্তু পরবর্তীতে সেটা আর খাইতো না। তার মানে কি, তাদেরকে ওই তথ্যটা মনে রাখতে হচ্ছে। তার মানে যখন গণনা করা বা হিসাব নিকাশ শুরু হয়নি, একেবারে তখন থেকেই কিন্তু কি হয়, তথ্য সংগ্রহ করা মানুষ শুরু করে বা সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারের জন্য। এজন্য বলা হয় মানুষ তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কোন সময় থেকে? প্রাগৈতিহাসিক সময় থেকে। ওকে, পরবর্তীতে কি হয় দেখো তোমরা, আমি যেটা বলছিলাম যে আসলে সংখ্যার প্রয়োজন, হিসাব নিকাশের প্রয়োজন না হলে কিন্তু কখনো সংখ্যা আবিষ্কার করা হইতো না, কিংবা সরকার প্রয়োজন হইতো না। কিন্তু আজকে আমাদের সব জায়গায় কি দরকার? সংখ্যা পদ্ধতির প্রয়োজন। খেয়াল করে দেখো, আমরা জানি যে এখন অনেক বন জঙ্গল আছে যেখানে অনেকগুলো জাতি বাস করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জাতি হচ্ছে কি, তোমরা চাইলে লিখতে পারো
আমরা বলতে পারি ব্রাজিলের পিরাহা। এই ব্রাজিলের পিরাহা আদিবাসী তারা কি করতে পারে না, এখনো 2 বা 1-2 এর বেশি গুনতে পারে না। তারা কি করতে পারে না, 1 বা 2 এর বেশি গুনতে পারে না। ওকে, তোমরা মনে রাখতে পারো। তাহলে এই পিরাহা আদিবাসী এরা কোন দেশের? এরা হচ্ছে ব্রাজিলের। এরা কোথায় বসবাস করে? এরা অবশ্যই জঙ্গলে বসবাস করে এবং তারা কি করতে পারে না, তারা 1 বা 2 এর বেশি কখনোই গণনা করতে পারে না, কারণ তারা আমাদের যে আধুনিক সভ্যতা আছে এগুলো থেকে তারা অনেক দূরে আছে, যার কারণে তাদের হিসাব নিকাশেরও প্রয়োজন পড়ে না এবং তাদের গণনা করারও প্রয়োজন পড়ে না। তবে তারা যদি অনেক বেশি দেখে বা অনেক বেশি বোঝাতে যে শব্দটা ব্যবহার করে সেটা হচ্ছে অনেক। কি শব্দ ব্যবহার করে? তারা ব্যবহার করে হচ্ছে অনেক। যেমন ধরো ছোট বাচ্চারা যারা হচ্ছে গণনা করতে পারে না, তাদের যদি বলা হয় তুমি কতগুলা জিনিস দেখে আসলা, বলবে যে এতগুলা জিনিস। তার মানে কি, সে গুনতে শেখে নাই, কিন্তু অনেকগুলো বোঝানোর জন্য বলে যে এতগুলা। এভাবে এই ব্রাজিলের পিরাহা অধিবাসী তারা কি করে, তারা অনেকগুলো বোঝানোর জন্য কি করে, একসাথে অনেক শব্দটা ব্যবহার করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এই যে সংখ্যা পদ্ধতি আমরা যেভাবে হিসাব নিকাশগুলো করি, এগুলো কি একদিনে আসছে? একদিনে আসে নাই। তাহলে কিভাবে এগুলো আসলো? এগুলো দেখো, যখন মানুষ সভ্যতার সূচনা করে, অর্থাৎ আমি যদি বলি যে মানুষ আগে কি করতো, যাযাবর জীবনযাপন করত, তাহলে এই যাযাবর জীবনযাপনে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো, সেখানে ফলমূল সংগ্রহ করত। তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করে না। কিন্তু যখন কৃষির আবিষ্কার হয়, কিসের আবিষ্কার হয়? যখন কৃষির আবিষ্কার হয় তখন কিন্তু তাদেরকে এক জায়গাতেই বসবাস করতে হয়, কারণ এক জায়গায় বসবাস না করলে কি সেই কৃষিকাজ থেকে ফসল পাওয়া যাবে? যাবে না। এভাবে কৃষির আবিষ্কারের সাথে সাথে কি হয়, মানুষের এক জায়গাতে বসবাসের প্রবণতা বেড়ে যায়। এক জায়গাতে যখন প্রবণতা বেড়ে যায় তখন তারা কি করে, ধীরে ধীরে গণনা করার তাদের প্রয়োজন পড়ে। তাদের উদ্বৃত্ত, অর্থাৎ ধরো পশু শিকার করে নিয়ে আসছে, সেগুলো আছে, এক্সট্রা কয়টা থাকলো সেটা পরদিনে ব্যবহার করবে, এগুলো হিসাব করার দরকার হয়, মনে রাখার দরকার হয়। সেইখান থেকে মানুষ কি করে, গণনা করার কিংবা হিসাব করার প্রয়োজন উপলব্ধি করে। আর সেই থেকেই শুরু হয় গণনা করা বা সংখ্যা। তবে তখন কিন্তু আজকের মতো কি ছিল না, গণনা করার কোনো ওয়ে ছিল না বা এই পদ্ধতিগুলো ছিল না। তখন তারা কি করত, তাহলে অতীতকালে আমরা বলতে পারি মানুষ হিসাব নিকাশের জন্য কি করত, হিসাব নিকাশের জন্য তারা মূলত ব্যবহার করত হচ্ছে গাছের ডাল। তারা কি ব্যবহার করত? তারা ব্যবহার করত গাছের ডাল। তোমরা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারো যে অতীতকালে মানুষ কি করত, সংখ্যা পদ্ধতি ব্যবহারের জন্য কি কি ব্যবহার করত। দেখি আমরা একটু তোমাদের কমেন্টে তোমরা একটু জানিয়ে দাও, দ্রুত একটু জানিয়ে দাও যে প্রাচীনকালে বা অতীতকালে মানুষ হিসাব নিকাশের জন্য মূলত কি কি পদ্ধতি ব্যবহার করত। তোমরা একটু দ্রুত জানিয়ে দাও অতীতকালে সংখ্যা পদ্ধতির জন্য বা হিসাব নিকাশের জন্য কি কি ব্যবহার করত। ওকে, ফাহান আহমেদ ভাইয়া বলছে যে ভাইয়া ঘেমে গেছেন। তো আসলে ফ্যান দিলে অনেক শব্দ করে, যার কারণে ফ্যান কিছুটা অফ রাখা হয়েছে, একটু গরম লাগতেই পারে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, যারা যারা লাইভটি দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও। তোমরা একটু জানিয়ে দাও যে কোন কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো অতীতকালে। আমি দেখতে চাই কোন কোন সংখ্যা পদ্ধতি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে অতীতকালের ব্যক্তিরা কি কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। আয়শা সিদ্দিকা বলছে গাছের ডাল, হাড়, নুড়ি পাথর ইত্যাদি। হ্যাঁ, আরও অনেক আছে, তোমরা একটু সবাই কমেন্ট করে একটু জানিয়ে দাও। সোহেব হাসান রাতুর বলছে দড়ির গিট, দাগ, হ্যাঁ, কাদামাটির ফলক, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। রাহা অথই লিখছে পাথর, দড়ির গিট। আসলে সবারগুলো ঠিক আছে, তোমরা অনেক জানো, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইভটি কন্টিনিউ করো এবং সেই সাথে তোমাদের বন্ধুরা যারা ভিডিওটি দেখলে উপকৃত হবে তাদেরকে মেনশন দিতে পারো। ওকে, তাহলে আমরা কি কি জানলাম যে অতীতকালে ব্যবহার করা হতো গাছের ডাল, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে নুড়ি পাথর। কি কি ব্যবহার করতো? গাছের ডাল, নুড়ি পাথর, অনেকগুলো আছে। তারপরে আমরা বলতে পারি হচ্ছে ঝিনুক। কি ব্যবহার করতো? ঝিনুক। তারপর ব্যবহার করা হতো কি, দেয়ালের দাগ, অর্থাৎ দেয়ালে দাগ টেনে টেনে রাখা হতো। হ্যাঁ, একইভাবে হচ্ছে দড়ির গিট,
যেটা অনেকেই বলছো কি কি ব্যবহার করতো, তারা ব্যবহার করতে হচ্ছে দড়ির গিট, তারপর আর কি ব্যবহার করা হতো, সেটা হচ্ছে হাতের আঙ্গুল ব্যবহার করা হতো। ওকে, তাহলে গাছের ডাল আমরা জানলাম, গাছের ডাল, নুড়ি পাথর, ঝিনুক, দেয়ালের দাগ, দড়ির গিট, হাতের আঙ্গুল, বা এভাবে কি বলে অনেক কিছু সিস্টেম ছিল যেগুলো দিয়ে তারা কি করতো, তা অতীতকালে হিসাব নিকাশের কাজগুলো করত। তাহলে এই সিস্টেম থেকে যখন কিভাবে উন্নতি ঘটে আমরা একটু দেখি। তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও তো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা? ওকে, হজরত আকরাম, এক্সিলেন্ট ক্লাস, ধন্যবাদ আকরাম সাহেব। আকরাম হচ্ছে আমার দীর্ঘদিনের আসলে বন্ধু, খুবই ক্লোজ। ধন্যবাদ আকরামকে লাইভটি দেখার জন্য। ওকে, তাহলে দেখো এই সংখ্যা পদ্ধতি ধীরে ধীরে কিভাবে আসলো। আমরা জানি সভ্যতা যখন শুরু হয় ঠিক তখন থেকেই কিন্তু কি হয়, সংখ্যা পদ্ধতি শুরু হয়। তার মানে আমাদেরকে খুঁজতে হবে কোন কোন সভ্যতাগুলো শুরু হয়েছিল শুরু থেকেই। তাহলে আমরা জানি মানব জাতির সর্বপ্রথম সভ্যতা কোনটি, তোমরা অনেকেই জানো, একটু কমেন্ট করে জানিয়ে দাও। মানব জাতির বা মনুষ্য গোষ্ঠীর প্রথম সভ্যতার নাম কি? ঠিক আছে, তোমরা একটু জানিয়ে দিতে পারো। তাহলে আমরা জানি মানব জাতির প্রথম সভ্যতার নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা। কি সভ্যতা? মানব জাতির বা মানব গোষ্ঠীর প্রথম সভ্যতা ধরা হয় কাকে? ধরা হয় হচ্ছে সুমেরীয় সভ্যতাকে। এই সুমেরীয়র পাশাপাশি কি ছিল? ব্যাবিলনীয় সভ্যতা। কি ছিল? ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে সর্বপ্রথম মানব জাতির যে সভ্যতা ধরা হয়ে থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা। আমরা বলতে পারি এটা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে মনুষ্য গোষ্ঠীর প্রথম সভ্যতা। তোমরা চাইলে একটু নোট করে রাখতে পারো, এটা হচ্ছে মনুষ্য গোষ্ঠীর কি সভ্যতা? প্রথম সভ্যতা। তাহলে যদি বলা হয় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সূচনা হয়েছিল কোন সভ্যতায়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সুমেরীয় সভ্যতায়। মানব জাতির প্রথম সভ্যতা যেহেতু সুমেরীয় সভ্যতা, তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সূচনা হয়েছিল কোথায়? অবশ্যই কি বলতে হবে? সুমেরীয় সভ্যতায়। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে এই যে সুমেরীয় আর যে বেবিলনীয় সভ্যতা ছিল তারা কিন্তু 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। তারা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত? 60 ভিত্তিক। এখানে এভাবেও প্রশ্ন আসতে পারে, বড় সংখ্যা প্রকাশের জন্য সুমেরীয়রা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? তখন আমাদের বলতে হবে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। আরেকটা বিষয় আমরা মনে রাখতে পারি, এই সুমেরীয়রা হিসাব নিকাশের জন্য কি ব্যবহার করত? তারা হিসাব নিকাশের জন্য ব্যবহার করত কাদা মাটির ফলক। তারা হিসাব নিকাশের জন্য কি ব্যবহার করত? কাদামাটির ফলক। তাহলে যদি প্রশ্ন আসে যে সুমেরীয়রা হিসাব নিকাশের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে বা কি ব্যবহার করে, তাহলে আমাদের লিখতে হবে কাদামাটির ফলক। এবং তাদের সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল? 60 ভিত্তিক। তোমরা যদি খেয়াল করে দেখো সেই 60 এখনও কিন্তু আমাদের কাছে বিদ্যমান। কিভাবে বিদ্যমান? যেমন আমরা যদি বলি সেকেন্ডের হিসাব, কিসের হিসাব? সেকেন্ডের হিসাব। কিভাবে আসে দেখো, যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তার মানে ওই ব্যাবিলনীয়রা যেগুলো আবিষ্কার করছিল 60, সেই 60-এর কাহিনী কিন্তু এখনও কি আছে? প্রচলিত আছে। তাহলে সেকেন্ড, মিনিট এবং হচ্ছে কি সেকেন্ড, মিনিট, ঘন্টা, সেইভাবে হচ্ছে কোণের একক। আমরা যদি বলি যে কোণ হিসাব করি, যেমন হচ্ছে 10 ডিগ্রি কোণ, 20 ডিগ্রি কোণ, তো এই কোণের হিসাবটাও কোথা থেকে আসে? কোণের হিসাবটাও কিন্তু সেই ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি থেকে আসে। আশা করি তোমরা সবাই অনেকেই বুঝতে পারছো। তাহলে এই সুমেরীয় এবং ব্যাবিলনীয় এগুলো কত বছর আগে আমাদের বলতে হবে, একটু তোমরা চাইলে নোট করে রাখতে পারো। প্রায় 5000 বছর আগের কাহিনী। কত বছর আগের কাহিনী? 5000 বছর পূর্বে। তাহলে আমরা বলতে পারি যে এই যে সুমেরীয় এবং বেবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান থেকে কত বছর আগে? বর্তমান থেকে হচ্ছে প্রায় 5000 বছর পূর্বে। এখানে একটা টেকনিক্যালি প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কত বছর খ্রিস্টপূর্বাব্দে। মনে রাখবা, যদি খ্রিস্টপূর্বের কথা বলা থাকে, কি বলা থাকে? যদি লেখা থাকে যে খ্রিস্টপূর্ব থাকলে কিন্তু তখন আমাদেরকে কি করতে হবে?
প্রায় 3000 থেকে 3500 হতে পারে। তাহলে খ্রিস্টপূর্ব যদি 3000 হয় তাহলে খ্রিস্ট হিসাব করার সময় থেকে কত বছর? 2000, এখন 24 সাল মানে প্রায় 2000 বছর। তাই মোটে বলা হচ্ছে বর্তমান সময় থেকে 5000 বছর, আর খ্রিস্টপূর্ব হলে কি বলতে হবে? 3000 কিংবা 3500। কারণ যেহেতু এগুলো নির্দিষ্ট না, তাই এগুলোর সামনে কি লিখতে হবে? প্রায় লিখতে হবে। তোমরা বুঝতে পারতেছো কিনা একটু জানাও দেখি। এর মধ্যে কে কে যুক্ত হয়েছে আমাদের লাইভ ক্লাসে? তোমরা কি সবাই বুঝতে পারতেছো কিনা একটু জানাও। সবাই শুনতে পারতেছি কিনা একটু জানাও। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। দেখছি সে মমিনুল ইসলাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যুক্ত হয়েছো তাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং আমার লেখা বোঝা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিতে পারো। ওকে, আমরা দেখলাম সুমেরীয় এবং বেবিলনীয় সভ্যতা। এরপর আমরা আসি এই সুমেরীয় এবং বেবিলনীয় সভ্যতার কাছাকাছি সময়ে আর একটা গুরুত্বপূর্ণ সভ্যতা গড়ে ওঠে প্রায় একই সময়ে। কি সময়ে? প্রায় একই সময়ে। সেই সভ্যতাটা হচ্ছে মিশরীয় সভ্যতা। তোমরা এটা সম্পর্কে অনেকেই জানো। কিভাবে জানা যায়? কারণ আমরা জানি মিশরে সেই বিখ্যাত প্রাচীন স্থাপত্য আছে, সেটার নাম কি? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে মিশরের সেই আশ্চর্যময় এখনো স্থাপত্য টিকে আছে, যেটা কি বলা হয়? পিরামিড। তোমরা অবশ্যই জানো এই পিরামিডের দেশ হচ্ছে কি? মিশরীয়। এই মিশরীয়রা সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানে কিন্তু অনেক অবদান রাখে। তাহলে আমরা বলতে পারি এই মিশরীয় সভ্যতা কখন হয়? তোমরা চাইলে একটু নোট করে রাখতে পারো। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, আমরা একটু শর্ট করে লিখি খ্রিস্টপূর্ব কত? খ্রিস্টপূর্ব প্রায় হচ্ছে 3400 বছর আগে। আমরা কি লিখবো? খ্রিস্টপূর্ব 3400। অথবা চাইলে এটা কি 3000 কিংবা 3500 লেখা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে হচ্ছে খ্রিস্টপূর্ব কত ধরা হয়? 3400 বছর আগে ধরা হয়। তাহলে বর্তমান সময় থেকে কত বছর আগে হবে? প্রায় আমরা বলতে পারি 5000 বছর কিংবা 5500 বছর আগে। উল্লেখ্য যে এই মিশরীয় সভ্যতা সুমেরীয় বা বেবিলনীয় সভ্যতার কিন্তু কাছাকাছি কোনো এক সময়ের। ঠিক আছে। তবে মিশরীয়রা কি করে? এই মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করত সেটাকে বলা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তবে মিশরীয়দের সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? মিশরীয়দের সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক। গুরুত্বপূর্ণ বিষয়, তারা প্রথম যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে চিত্রভিত্তিক সংখ্যা পদ্ধতি। মিশরীয়দের সংখ্যা পদ্ধতি কেমন ছিল? মিশরীয়দের সংখ্যা পদ্ধতি ছিল চিত্রভিত্তিক। সেই চিত্রভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম কি? যেটাকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। তাহলে আমরা বলতে পারি মিশরীয়রা কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত? চিত্রভিত্তিক। তাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল? তাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 10 এবং সেই সংখ্যা পদ্ধতির নাম কি ছিল? সেই সংখ্যা পদ্ধতির নাম ছিল হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্স শব্দটা কোথা থেকে আসে? এটা হচ্ছে গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ হচ্ছে হায়ারোগ্লিফোস থেকে আসে। তাহলে আমরা বলতে পারি হায়ারোগ্লিফিক্স শব্দটি গ্রিক শব্দ। কোথা থেকে আসে? হায়ারোগ্লিফোস থেকে আসে। এই হায়ারোগ্লিফোস শব্দের অর্থ কি জানো? এই হায়ারোগ্লিফোস শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। তোমরা চাইলে কমেন্ট করে একটু জানিয়ে দিতে পারো। অথবা কি বলা হয়? অথবা বলা হয় হচ্ছে পবিত্র অক্ষর। আমরা জানলাম যে মিশরীয়রা কি ব্যবহার করত? তারা ব্যবহার করত হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্স কোন ভাষা থেকে আসছে? হায়ারোগ্লিফোস শব্দের থেকে আসছে, যেটি হচ্ছে গ্রিক ভাষার একটি শব্দ। আর এই হায়ারোগ্লিফোস শব্দের অর্থ কি? হায়ারোগ্লিফোস শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি, অথবা কি বলা যেতে পারে? অথবা বলা যেতে পারে পবিত্র অক্ষর। ঠিক আছে। তাহলে এটা মূলত ছিল একটা চিত্রভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং এই যে মিশরীয়টা ছিল কত ভিত্তিক? এটা ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দাও। আয়েশা সিদ্দিকা অক্ষর, ধন্যবাদ।
সাজিদ মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানতে অসুবিধা হয়, প্রশ্ন করতে পারো। আর তোমরা ক্লাসটি বুঝতে পারতেছো কি না অবশ্যই জানাও, তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও। তোমরা আসলে কথা শুনতে পাচ্ছ কি না এবং জানতে পারতেছো কি না একটু জানিয়ে দাও। ওকে, ঠিক আছে, আমরা দেখব এখন এই হায়ারোগ্লিফিক্সে কিভাবে সংখ্যাগুলো গণনা করা হয়। ঠিক আছে, তাহলে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে সংখ্যাগুলো গণনা করা হয় আমরা সেগুলো একটু দেখে নেব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমাদের যে বন্ধুরা এখনও জয়েন করেনি তাদেরকে তোমরা অবশ্যই মেনশন দিবা এবং লাইভটিকে অবশ্যই শেয়ার করবা। তাহলে দেখো, এই হায়ারোগ্লিফিক্সের ক্ষেত্রে সাধারণত একটা দাগ দিয়ে বোঝানো হতো এক। কি বোঝানো হতো? এক। সেমভাবে যদি এখানে 2টা বা 3টা দাগ দেওয়া হয় সেটা দ্বারা কি বোঝানো হয়? 3। এভাবে 9টা দাগ পর্যন্ত দেয়া হলে সেটা দিয়ে কি বোঝায়? 9 বোঝায়। এরপরে দেখো, এই যে উল্টা আকৃতির ইউ এর মতো, কার মতো? ইউ উল্টা, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে 10। এটা দিয়ে 10 বোঝায়। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এখান থেকে কিন্তু আমি একটু পরেই প্রশ্ন ধরবো। ঠিক আছে, তাহলে উল্টা ইউ এর মতো এটা দিয়ে কত বোঝায়? এটা দিয়ে বোঝায় 10। এরপর দেখো, প্রায় 1-এর মতো বা আমরা অনেকটা সি এর মতো বলতে পারি, এইরকম যে চিহ্নটা আছে এইটা দ্বারা বোঝায় হচ্ছে 100। কত বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে 100। সেমভাবে একটু খেয়াল করো, এই যে আমি চিত্রটা তৈরি করলাম, একটু যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই যে চিত্রটা আছে বা চিহ্নটা আছে, এটা দিয়ে তারা বোঝায় হচ্ছে 1000। তারা কত বোঝায়? 1000 বোঝায়। তাহলে আমরা এখানে কয়েকটি চিহ্ন দেখলাম, যেমন একটা দাড়ি থাকলে 1, এভাবে 3টা দাড়ি থাকলে 3, 4টা থাকলে 4, 5টা থাকলে 5, 9টা দাগ পর্যন্ত আসবে, যেটা দ্বারা কি বোঝাবে? 9 বোঝাবে। বাট যখনই 10 আসবে তখন একটা উল্টা ইউ এর মতো দেখাবে, এই যে ইউ এর মতো দেখাবে, যেটা দ্বারা কি বোঝায়? 10 বোঝায়। সেমভাবে একটু সি এর মতো, এটা দ্বারা 100 বোঝায়। এবং এই যে চিহ্নটা আমি তৈরি করছি এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা 1000 বোঝায়। তোমরা একটু দ্রুত নোট করে নিবা, খাতায় লিখে নিবা, কারণ এগুলো একটু মিশিয়ে দেওয়ার প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে আমরা আরও কিছু সংখ্যা সম্পর্কে জানবো হায়ারোগ্লিফিক্সে দেখো, হাতের আঙ্গুল যদি ব্যবহার করা হয়, হাতের আসলে আমি খুব একটা চিত্র তৈরি করতে পারি না, যার কারণে কথায় লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখবা। এটা দিয়ে বোঝানো হচ্ছে কি? হাতের আঙ্গুল, অথবা হচ্ছে আঙ্গুলের ছবি, হাতের আঙ্গুলের ছবি একটু মনে রাখতে পারো। যেটার মান কত? যেটার মান হচ্ছে 10,000। কত? যেটার মান হচ্ছে 10,000। তাহলে হাতের আঙ্গুলের ছবি যদি কখনো মিশরীয়রা দিয়ে থাকে সেটা দ্বারা কত বোঝায়? 10,000। সেমভাবে 2টা হাতের আঙ্গুল যদি একসাথে দেওয়া হয় সেটা দ্বারা কত বোঝাবে? অবশ্যই কত বোঝাবে? একটা দিয়ে যদি 10,000 হয় তাহলে 2টা দিয়ে 20,000। আশা করি তোমরা বুঝতেছো। সেমভাবে দেখো, যদি সেটা হয়ে যায় ব্যাঙের ছবি, কিসের ছবি? সেটা যদি হয়ে যায় ব্যাঙের ছবি, অর্থাৎ মিশরীয়রা ব্যাঙের ছবি দিয়ে কত বোঝাতো? সেটা দিয়ে বোঝাতো হচ্ছে 1 লাখ। কত বোঝাতো? 1 লাখ বোঝাতো। ঠিক আছে, সেমভাবে দেখো, তারা মানুষের ছবি ব্যবহার করতো হিসাব নিকাশের জন্য। তারা যদি মানুষের ছবি অঙ্কন করে রাখতো বা মানুষের ছবি আঁক করতো, সেটা দিয়ে কত বোঝাতো? সেটা দিয়ে বোঝাতো হচ্ছে 10 লাখ। কত বোঝাতো? 10 লাখ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আঙ্গুলের ছবি দিয়ে কত বোঝায়? আঙ্গুলের ছবি দিয়ে বোঝায় হচ্ছে 10,000। ব্যাঙের ছবি দিয়ে কি বোঝায়? ব্যাঙের ছবি দিয়ে বোঝায় হচ্ছে 1 লাখ। মানুষের ছবি দিয়ে কি বোঝায়? মানুষের ছবি দিয়ে বোঝায় হচ্ছে 10 লাখ। এবার আমি কিছু প্রশ্ন দিব, তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করবা। ওকে, দেখি আমি দিলাম তোমাদের সবার উদ্দেশ্যে। ধরো এই যে একটা হচ্ছে সংখ্যা দিলাম, বলতে পারো এটার মান কত? তোমাদের সবার কাছে প্রশ্ন, এটার মান কত? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। এই যে হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে আমি একটা সংখ্যা লিখেছি, এটার মান কত? তোমরা কমেন্টে জানিয়ে দাও। তোমরা একটু তাড়াতাড়ি জানিয়ে দাও তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা সেটা জানাও। আমি একটা প্রশ্ন দিয়েছি, সেটার উত্তর একটু জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও। আশরিফা শিমুল লিখেছে 21। সবাই একটু ট্রাই করো, সবাই একটু ট্রাই করে দেখো হচ্ছে কিনা। সঠিক উত্তরটি আমি একটু পরে জানিয়ে দেব, সবাই একটু চেষ্টা করতে পারো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে আমি বোর্ডে যেটি দিয়েছি হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে সেটা দ্বারা কি বোঝাচ্ছে। সবাই একটু কমেন্ট করো, যারা লাইভটি দেখতেছো সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের এই বোর্ডে যেটা দিয়েছি সেটার উত্তর কত আসবে।
সবাই একটু কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিয়ে দাও। রাহা অথই লিখছে 21, তাড়াতাড়ি বাকিরা কোথায় আছো কমেন্ট করে একটু জানিয়ে দাও। যারা 21 লিখেছে অসংখ্য ধন্যবাদ, তাদেরগুলো হয়ে গেছে। ওকে, আমি আর কয়েকটি প্রশ্ন দিব, তোমরা একটু ট্রাই করে বলবা যে এটা আসলে তোমরা পারতেছো কি না। তোমরা একটু একটু খেয়াল করো, একটু খেয়াল করে হচ্ছে জানিয়ে দিবা এটার আসলে মান কত। বলতে পারো যে এই সংখ্যা দ্বারা আসলে কত মান বোঝাচ্ছে, এটা দ্বারা কত মান বোঝাচ্ছে, তোমরা একটু হিসেব করে জানাতে পারো। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে প্রাচীন হাইরোগ্লিফিক্স মিশরীয়রা যেটা ব্যবহার করতো সেটা দিয়ে এই সংখ্যা দ্বারা কি বোঝানো হচ্ছে, তোমরা একটু জানিয়ে দাও। অবশ্যই তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, আমরা সামনে অনেকগুলো ইনফরমেশন জানবো যেটা তোমাদের অনেক কাজে আসবে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও দ্রুত। তোমরা একটু দ্রুত কমেন্ট করো, দেখি কমেন্ট করে জানিয়ে দাও আমি বোর্ডে যে প্রশ্নটি দিয়েছি সেটার মান কত একটু জানিয়ে দাও। তার মধ্যে একটু হিন্টস দিয়ে দিই, প্রথমে যে চিহ্নটি দেয়া আছে সেটা দ্বারা কত বোঝায় একটু আগে লিখে দিয়েছিলাম। সামনে যে চিহ্নটি দেয়া আছে সেটা দ্বারা 1000 বোঝায়, সামনে যে চিহ্নটি দেয়া আছে সেটা দ্বারা 1000 বোঝায়। বাকিগুলো তোমরা একটু যোগ করে দ্রুত একটু জানিয়ে দাও যে কত আসবে। দ্রুত একটু কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো, আমি দেখতে চাই তোমরা কে কে পারবা। এই যে অংশটুকু দেয়া আছে এটার আসলে আনসার কত আসে একটু দ্রুত সবাই কমেন্ট করে জানিয়ে দাও। জানিয়ে দিলেই এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিলেই আমরা পরবর্তী টপিক্সে যাব। এবং তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে তোমরা মেনশন দিয়ে দিতে পারো। এই লাইভ ক্লাসটি সবাই যাতে দেখতে পারে তাই সবাইকে অবশ্যই একটু মেনশন করে দিবা। দেখি কত আসে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও দ্রুত। পানি খাবেন নাকি জুস খাবেন, আসলে এখন কিছু খাচ্ছি না। আয়শা সিদ্দিকা লিখছে 1024, আশরিফা লিখছে 1042। দেখি তারপর আর কে কি লেখো, একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও এই সংখ্যা দ্বারা আসলে কত বোঝায়, প্রাচীন হাইরোগ্লিফিক্স সংখ্যা দ্বারা কত বোঝায় তোমরা একটু কমেন্ট করে জানাও। 1024 নুসরাত জাহান নিশি খান লিখছে, মিঠনা সরকার লিখছে 1024, নীলাকাশ লিখছে 1024। ওকে, নাজনীন নাহার 1024, ঠিক আছে, হয়তো তোমাদের অ্যান্সারগুলো সঠিক আছে। দেখো আমরা একটু দেখে নেই। এই যে এটা দ্বারা আমি বলছি এটা দ্বারা কত বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে 1000। তাহলে এই যে এই দুইটা দ্বারা কত বোঝায়, এই দুটা দ্বারা 10 10 হচ্ছে 20। তার মানে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 20 এবং এই অংশ দ্বারা 4টা দাগ সেটা দ্বারা কি বোঝাচ্ছে, সেটা দ্বারা বোঝাচ্ছে 4। সরি, এটাতে একটা শূন্য আমি বেশি করে লিখে ফেলেছি। তাহলে এই টোটাল মিলে আমাদের অ্যান্সার আসবে কত, 1024। তোমরা যারা পেরেছো অ্যান্সার করতে পারছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু পরের লিসনে আসবো। এখনও যারা জয়েন করেনি তাদেরকে অবশ্যই মেনশন দিতে পারো। ওকে, আমরা একটু দেখি, আমরা হচ্ছে প্রাচীন হাইরোগ্লিফিক্স অর্থাৎ মিশরীয় সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। এরপর আসবো আমরা হচ্ছে গ্রিক সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি, গ্রিক। তোমরা সুন্দর করে লিখতে পারো এই গ্রিকরা কি করে, এই গ্রিকরা হচ্ছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করেন। তারা কি করেন, সর্বপ্রথম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করেন বা রচনা করেন। তাহলে বলতে পারো সর্বপ্রথম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে রচনা করেন, সেটা অবশ্যই হবে গ্রিকরা। কারা করেন, গ্রিকরা। তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে তারা কিন্তু নিজেরা সেটা তৈরি করেননি। তারা কি করেছে, তারা ওই যে একটু আগে আলোচনা করলাম সুমেরীয় এবং বেবিলনীয়, তাদের কাছ থেকে ধার করেছে। তাহলে আমরা সুন্দর করে কি লিখতে পারি, সেটা লিখতে পারি হচ্ছে সুমেরীয় ও মিশরীয়। তারা কি করেছে, সুমেরীয় ও মিশরীয়দের কাছ থেকে ধার করেছে সুমেরীয় ও মিশরীয় সংখ্যা পদ্ধতির অনুকরণে। তাহলে আমরা লিখতে পারি সুমেরীয় ও মিশরীয় সংখ্যা পদ্ধতির অনুকরণে এটা তৈরি করছে। কি করছে, তারা হচ্ছে অনুকরণে তৈরি করছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে গ্রিকরা কি করে, সর্বপ্রথম পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করেন।
তবে সেটা সুমেরীয় এবং মিশরীয়দের সংখ্যা পদ্ধতির মিশ্রণ ঘটায়, অনুকরণ করে। ঠিক আছে, তবে এই গ্রিকদের কিন্তু অনেক অবদান আছে আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে। তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অনেকগুলো কাজ করে, কিন্তু পরবর্তীতে কি হয়, তার পরবর্তীতে হচ্ছে রোমান সাম্রাজ্য আসে। রোমান সাম্রাজ্য আসে কি করে, গ্রিকদেরকে দখল করে নেয়, তাদেরকে বিতাড়িত করে দেয়। তার মানে যখন গ্রিক সাম্রাজ্য থেকে বা গ্রিক সভ্যতা থেকে রোমান সাম্রাজ্য গড়ে ওঠে, তখন কিন্তু ওই যে গ্রিক সভ্যতায় জ্ঞান বিজ্ঞানের যে চর্চা হচ্ছিল সেটা কিন্তু থমকে যায়, স্থমিত হয়ে যায়। কেন? কারণ হচ্ছে এই রোমানরা সবসময় সাম্রাজ্য দখল নিয়ে ব্যস্ত ছিল। তারা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য দখল করত। আচ্ছা দেখো, যারা দখলবাজ, যারা দখল করে সব সময় যুদ্ধে লিপ্ত থাকে, তাদের কি জ্ঞান বিজ্ঞানের চর্চা করার সময় আছে, সুযোগ কি আছে? নেই। তবে হ্যাঁ, তারা যে বাইরের দেশে সাম্রাজ্য গড়ে তুলতো, তারপরে হচ্ছে অন্য জায়গা থেকে সম্পত্তি লুটতারাজ করত বা তাদের রাজ্য বিস্তার করত, এর ফলেও তো তাদেরকে হিসাব নিকাশ করার প্রয়োজন পড়ে, তাই না? তাহলে এই হিসাব নিকাশের জন্য তারা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেটাকেই বলা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জানি এই রোমান হরফে যেগুলো লেখা হয়, রোমান সংখ্যা পদ্ধতি, যেগুলো কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান। বিশেষ করে দেখবা বিভিন্ন কোশ্চেনে, তারপরে দেখবা বিভিন্ন ঘড়ির কাঁটায় এখনও কিন্তু কি ব্যবহার করা হয়, রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি দেখি এই রোমানে আই যেটা আমরা বলি সেটা দ্বারা কি বোঝায়, সেটা দ্বারা বোঝানো হয় হচ্ছে 1। তোমরা চাইলে একটু নোট করে নিতে পারো। সেমভাবে ভি যেটা লেখা হয়, ভি দ্বারা কি বোঝানো হয়, ভি দ্বারা বোঝানো হয় হচ্ছে 5। সেমভাবে এক্স দ্বারা কি বোঝানো হয়, 10। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, বাট পরেরগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি, সেটা হচ্ছে দেখো, এই এল দ্বারা বোঝায় হচ্ছে 50। এল দ্বারা কত বোঝায়, এল দ্বারা বোঝায় 50। তারপরে সি দ্বারা কত বোঝায়, সি দ্বারা বোঝায় 100। সেমভাবে ডি, ডি দ্বারা কত বোঝায়, ডি দ্বারা বোঝায় 500। এবং এম দ্বারা কত বোঝায়, এম দ্বারা বোঝায় 1000। তোমরা অবশ্যই মনে রাখবা এবং সুন্দর করে এগুলো পড়ে ফেলবা। একটু রিভিশন দিয়ে নেই। এই যে আই দ্বারা বোঝায় 1, ভি দ্বারা বোঝায় 5, এক্স দ্বারা বোঝায় 10 এবং এল দ্বারা বোঝায় 50। এই যে সি দ্বারা বোঝায় 100 এবং ডি দ্বারা কত বোঝায়, 500 এবং এম দ্বারা বোঝায় 1000। অবশ্যই এগুলো মনে রাখতে হবে, যেগুলো সরাসরি আমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে। দেখি এখান থেকে কিছু সংখ্যা পদ্ধতি আমরা তৈরি করি, যেগুলো তোমরা আসলে পারো কিনা। আমার মনে হয় অবশ্যই সবাই পারবা। একটু দেখি আমরা। ধরো আমি লিখলাম হচ্ছে, আমাদেরকে কি লিখতে হবে, 60। তো রোমান সংখ্যাতে আমাদেরকে 60 তৈরি করতে হবে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি যে এই যে 60 লিখতে গেলে রোমান ভাষায় কিভাবে লিখতে হবে। এই 60 লিখতে গেলে রোমান ভাষায় কিভাবে লিখতে হবে, একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও দেখি তোমরা কে কে বলতে পারো। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও দেখি তোমরা কে কে কমেন্ট করেছো। এল এক্স, মিল্লাদ বস লিখছে, এই মিল্লাদ বস, হ্যাঁ এল এক্স, ওকে 60 লিখছে এল এক্স। এরপর তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। ফরমান হোসেন লিখছে এল এক্স। তোমরা যারা লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের এইটার জন্য রোমান পদ্ধতিতে কি লিখতে হবে, এবং তোমাদের যাদের ফ্রেন্ড আছে তাদেরকে সবাইকে লাইভ ক্লাসটি দেখার জন্য মেনশন করে দিতে পারো। অবশ্যই লাইভটি শেয়ার দিবে। এল এক্স, তাপসুন লিখছে এল এক্স, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই লিখছো রাহা অথই এক্স এল, এটা আসলে হয়নি, এক্স এল দিয়ে আসলে 40 বোঝায়। তোমরা সবাই সুন্দর লিখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখি আসলে দেখো 60 বোঝানোর আগে দেখো আমাদের এখানে 50-এর জন্য অক্ষর আছে, কি আছে, 50-এর জন্য অক্ষর আছে, যেটা আমরা কি লিখবো, এল, এবং 10 বোঝানোর জন্য এক্স। আমি একটু উল্টা করে প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। আশা করি অবশ্যই পারবা। ঠিক আছে, আমি ধরো লিখলাম হচ্ছে সি সি, একটু আমি মার্কারটা চেঞ্জ করে নেই। ওকে, সবাই একটু দেখো, আমি লিখলাম ধরো হচ্ছে সি সি এবং হচ্ছে লিখলাম হচ্ছে এক্স। বলো তো এইটা দ্বারা কি বোঝায় আমাদের ভাষায়? তাহলে রোমান সংখ্যা সি সি এক্স দ্বারা আমাদের ভাষায় কি বোঝায় একটু তোমরা জানিয়ে দাও কমেন্ট করে, দ্রুত তবে একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি এটা দ্বারা কি বোঝায়। সি সি এক্স দ্বারা কত মান বোঝায় আমি একটু দেখতে চাই। সবাই একটু কমেন্ট করো, সেই সাথে আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কি না সেটা একটু জানিয়ে দিতে পারো।
আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, যদিও আমি সুন্দর না, তোমরা আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা বোঝাতে চাইছি। আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না সেটা একটু জানিয়ে দিবা। আশিফা লিখছে 210, নাফসুন লিখছে 210। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দাও। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড বা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। যদি ঠিকভাবে সব সাউন্ড শোনা যায় তাহলে ডান লিখতে পারো। যদি আমার কথা ঠিকভাবে শোনা যায় তাহলে ডান লিখতে পারো। একটু সবাই ডান লেখো যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় এবং দেখা যায়, অবশ্যই ডান লিখবা। ফরমান হোসাইন 210, হ্যাঁ ধন্যবাদ, তোমরা সবাই পারছো, এটা অবশ্যই 210 হবে। ওকে, নীলাকাশ ডান, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী অংশে যাই। ওকে, তাহলে আমরা জানলাম রোমান সংখ্যা দিয়ে কিভাবে সংখ্যাগুলো তৈরি করা হয়। পরবর্তী সময়ে আরও কিছু সভ্যতায় কি হয়, সংখ্যা পদ্ধতি অনেক সুন্দরভাবে গড়ে ওঠে, যেগুলো পরবর্তীতে অনেক জনপ্রিয় হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে মেয়ান। কি, তার মধ্যে একটা হচ্ছে মেয়ান। আসলে মেয়ানকে কয়েকটি নামে উল্লেখ করা হয়, তোমরা চাইলে এই মেয়ান কি লিখতে পারো হচ্ছে মায়া, অথবা কি লিখতে পারো, অথবা লিখতে পারো হচ্ছে মিয়ান। যাই হোক, এই মেয়ান সংখ্যা পদ্ধতি প্রাচীনকালের যতগুলো সংখ্যা পদ্ধতি ছিল তার মধ্যে একটা জনপ্রিয় সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে প্রাচীনকালের জনপ্রিয় সংখ্যা পদ্ধতি কোনটা, তাহলে আমরা এটা একটু নোট করে রাখতে পারি। সেটা হচ্ছে প্রাচীনকালের কোন ধরনের সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে প্রাচীনকালের একটা জনপ্রিয় সংখ্যা পদ্ধতি। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে প্রাচীনকালের জনপ্রিয় সংখ্যা পদ্ধতির নাম কি, তাহলে প্রাচীনকালের জনপ্রিয় সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে মেয়ান সংখ্যা পদ্ধতি, মনে থাকবে। তারপরে দেখো এই মেয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, এটা হচ্ছে 5 অথবা 20 ভিত্তিক। তাহলে মেয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, মেয়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে 5 অথবা 20 ভিত্তিক। এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। এখানে কিছু বিষয় আমরা শিখতে পারি, যেমন এই যে একটা করে ফোঁটা, এই ফোঁটা দ্বারা কি বোঝায়, এই ফোঁটা দ্বারা বোঝায় হচ্ছে 1। তোমরা চাইলে একটু নোট করে দিতে পারো, যেটা পরবর্তীতে অনেক কাজে লাগবে। এমন দেখো, এখন যদি এরকম 2টা বা 3টা ফোঁটা থাকে তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে 3। আবার দেখো এইরকম যে দাগগুলো দেয়া আছে সোজা, এগুলো দ্বারা কি বোঝায়, এগুলো দ্বারা বোঝায় 5। তার মানে কোথাও যদি এরকম 2টা দাগ এবং 2টা ফোঁটা থাকে তাহলে সেটা দ্বারা বোঝাবে কত, 2 দাগের জন্য কত, 5 5 করে 10 আর 2টা ফোঁটা অর্থাৎ 12। সবাই কি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আমি একটু প্রশ্ন দিয়ে তোমাদেরকে যাচাই করতে চাই, দেখি তোমরা পারো কিনা। আশা করি সবাই পারবা। তাহলে দেখো, আমি ধরো প্রশ্ন দিলাম যে এই যে 3টা দাগ দিলাম এবং এখানে 2টা ফোঁটা দিয়ে দিলাম, বলতে পারো যে এই মেয়ান সংখ্যা পদ্ধতির এটার মান কত। তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে মেয়ান সংখ্যা পদ্ধতি এই সংখ্যাটার মান কত, একটু দ্রুত জানিয়ে দাও। আয়েশা সিদ্দিকা, নেট প্রবলেম কি আমাদের, তা কি তোমার, বুঝতেছি না। যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদের যেটা দেখা যাচ্ছে এটা কত, এর মান কত আসে, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদের এই যে মেয়ান সংখ্যা পদ্ধতি সেটা সম্পর্কে। এই মেয়ান সংখ্যা পদ্ধতি সমান আমাদের ভাষায় কত হয়, একটু দ্রুত সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবা। মিষ্টি মেয়ে তুবা কমেন্ট করছো 17। ওকে, মাহবুবা তাবাসসুম, তাজ ইসলাম ইরা, সবাইকে ধন্যবাদ। রাহা অথই, সবাইকে ধন্যবাদ। আর সবার উত্তরতেই সঠিক হয়েছে। তোমরা আশা করি তোমরা অনেক ভালো বুঝতেছো এবং আরও অনেক ভালো তথ্য পাবা। তোমরা সাথেই থাকো। সেই সাথে তোমাদের যে বন্ধুগুলো এখনও জয়েন করিনি তাদেরকে তোমরা অবশ্যই মেনশন দিতে পারো, তোমাদের বন্ধুদের মেনশন দিবা, অবশ্যই তোমাদের আইডিতে শেয়ার করে রাখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, মেয়ান সংখ্যা পদ্ধতির পরবর্তীতে কি হয়, পরবর্তীতে হচ্ছে চৈনিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা চীন বলি। এই চৈনিক সংখ্যা পদ্ধতি তোমরা একটু নোট করতে পারো। চৈনিক সংখ্যা পদ্ধতি, এই চৈনিক সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল, এটা ছিল হচ্ছে 10 ভিত্তিক। তোমরা লিখতে পারো চৈনিক সংখ্যা পদ্ধতি, যেটা কি ছিল 10 ভিত্তিক ছিল। তবে এই যে প্রাচীন যে চীনারা আছে, কারা আছে, প্রাচীন যে
চীনারা, এটা আসলে বর্তমানে হ্রস্বইকার দিয়েও লেখা হয়, আগে দীর্ঘইকার দিয়ে লেখা হইতো। প্রাচীন চীনারা আগে কি করা হইতো, প্রাচীন চীনারা এই হিসাব নিকাশের জন্য, একটু নোট করে নিতে পারো, হিসাব নিকাশের জন্য তারা কি করত, এই 2 থেকে 3টি, কয়টি, 2 থেকে 3টি চিহ্ন ব্যবহার করত। কয়টি চিহ্ন ব্যবহার করত, 2 থেকে 3টি, 2 থেকে 3টি চিহ্ন ব্যবহার করত। ওকে, তাহলে আমরা মনে রাখবো চৈনিক সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল, চৈনিক সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক, এবং প্রাচীন চীনারা কয়টি মৌলিক চিহ্ন ব্যবহার করতে হিসাব নিকাশের জন্য বা তাদের সংখ্যা পদ্ধতিতে বা গণনা করার জন্য। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কয়টি চিহ্ন ব্যবহার করত, তারা 2 থেকে 3টি চিহ্ন ব্যবহার করত। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকবে। দেখো, এই চৈনিক সংখ্যা পদ্ধতির পরে সব থেকে গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি চলে আসে। তোমরা অনেকেই হয়তো বা ভাবতে পারতেছো কি সেটা হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেটাই হচ্ছে আমাদের এখনকার আলোচনার বিষয়। তাহলে আমরা আলোচনা করব ভারতীয় সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি। আমি সংখ্যা পদ্ধতি না লিখে এখানে কিছু বিকল্প নাম উল্লেখ করতেছি। এই যে ভারতীয় সংখ্যা পদ্ধতি আছে, এইটার আর বিকল্প নামগুলো কি কি, বিকল্প নামগুলো হচ্ছে, এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। কি বলা হয়, দশমিক সংখ্যা পদ্ধতি। তোমরা আর এর কি কি নাম আছে সেগুলো চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমরা দেখি এই যে সংখ্যা পদ্ধতি আমি লিখলাম ভারতীয় এবং দশমিক, এগুলোর আর কি কি নাম আছে তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। দেখি, তহিদুজ্জামান লিখছে সুন্দর, জানিয়ে দাও তাড়াতাড়ি ভারতীয় বা দশমিক সংখ্যা পদ্ধতির আর কি কি নাম থাকতে পারে বা কি কি নাম আছে, তোমরা একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত সবাই জানিয়ে দাও। ভারতীয় সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির আর কি কি নাম হতে পারে একটু তোমরা জানিয়ে দিতে পারো। একটু দ্রুত জানিয়ে দাও, আমার মনে হচ্ছে একটু দ্রুত জানিয়ে দাও। তোমরা বুঝতেছো বাংলাদেশি, আচ্ছা, বাংলাদেশে তখন জন্ম হয়নি, অর্থাৎ যখন সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে তখন বাংলাদেশে জন্ম হয়নি, হইলে হয়তো বাংলাদেশিও হয়ে যাইতো, কারণ আমাদের এই অঞ্চলেই হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কিন্তু বাংলাদেশে পড়ে। যাই হোক, সেই দিক থেকে কিন্তু অ্যান্সারটা নেওয়া যায়, বাট যখন সংখ্যা পদ্ধতি তৈরি হয় তখন কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি। ঠিক আছে, আমরা দেখি এই দশমিক সংখ্যা পদ্ধতির আর যে নামগুলো আছে সেগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে হিন্দু সংখ্যা পদ্ধতি। কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হিন্দু সংখ্যা পদ্ধতি। কারণ যখন ভারতীয় উপমহাদেশ ছিল প্রাচীনকালে, তখন এখানে হিন্দুদের বসবাস বেশি ছিল, তাই এটাকে বলা হতো হিন্দু সভ্যতা। কি বলা হতো, ভারতীয় সভ্যতাকে বলা হতো হিন্দু সভ্যতা। এই হিন্দু, এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে অনেক সময় কি বলা হয়, হিন্দু সংখ্যা পদ্ধতি বলা হয়। তাছাড়াও এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। কি বলা হয়, এটাকে বলা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। কেন বলা হয় আমরা একটু পরে সেগুলোকে আলোচনা করব। তাহলে এখানে একটা জিনিস সুন্দর করে মনে রাখা উচিত, সেটা হচ্ছে সর্বপ্রথম শূন্যের ব্যবহার হয়। আমরা লিখতে পারি হচ্ছে সর্বপ্রথম কিসের ব্যবহার করে, সর্বপ্রথম হচ্ছে শূন্যের ব্যবহার করে। কারা শূন্যের ব্যবহার করে, সর্বপ্রথম শূন্যের ব্যবহার করে হচ্ছে ভারতীয়রা, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি বা হিন্দু সভ্যতায় এটা ব্যবহার করা হয়। তার মানে আমরা এর আগে যে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি, তারা কেউই কিন্তু কি করতে পারে নাই, শূন্য ব্যবহার করতে পারে নাই। যেমন আমরা বললাম যে সুমেরীয় সভ্যতা, তারপরে বেবুলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপর আমরা বললাম গ্রিক সভ্যতা, সেমভাবে হচ্ছে রোমান সভ্যতা বা রোমান সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে মেয়ানের পর আমরা আলোচনা করলাম কি চৈনিক। এগুলো কোনোটাতেই কি ছিল না, শূন্যের কোনো ব্যবহার ছিল না। তাহলে শূন্যের ব্যবহার সর্বপ্রথম কি করে, শূন্যের ব্যবহার সর্বপ্রথম শুরু করে কারা, ভারতীয়রা। যার কারণে অনেক বড় বড় সংখ্যা হিসাব নিকাশে অনেক সহজ হয়ে দাঁড়ায়, যা আগে কি ছিল, অনেকটা কষ্টকর ছিল। তাহলে আমরা দেখি এই শূন্য নিয়ে কি কি কাহিনী হয় সেগুলো একটু জানবো, এবং এখানে কিছু কনফিউশন থাকে শূন্য নিয়ে, আশা করি সেগুলো এই ক্লাসের পর আর থাকবে না। আমরা একটু দেখি, যেমন এই শূন্য সম্পর্কে প্রথমে যে ব্যক্তি ধারণা দেন, আমরা লিখতে পারি যে শূন্য সম্পর্কে কি করেন, শূন্য সম্পর্কে ধারণা দেন, সর্বপ্রথম ধারণা দেন কে, ধারণা দেন হচ্ছে
আর্যভট্ট। কে ধারণা দেন তোমরা একটু জানাতে পারো? ধারণা দেন হচ্ছে আর্যভট্ট। তাহলে এখানে যদি বলা হয় যে শূন্য সম্পর্কে কে সর্বপ্রথম ধারণা দেন? আর্যভট্ট। এই যে আর্যভট্ট আমি লিখলাম, এই আর্যভট্ট কে ছিলেন? আসলে এই আর্যভট্ট কে ছিলেন তোমরা কি জানো? অবশ্যই অনেকে জানো। আর্যভট্ট ছিল হচ্ছে একজন ভারতীয় গণিতবিদ। তিনি কি ছিলেন? একজন ভারতীয় কি ছিলেন? গণিতবিদ। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে যে আর্যভট্ট কি ছিলেন? আর্যভট্ট ছিলেন হচ্ছে ভারতীয় গণিতবিদ। তিনি কি করেন? তিনি হচ্ছে 498 খ্রিস্টাব্দে, কোন সময়ে? 498 খ্রিস্টাব্দে তিনি তার গদ্যে একটা লাইন লেখেন। সেই লাইনটা যদি আমরা পড়ি সেটাকে বলা হচ্ছে এরকম যে স্থানম স্থানম দশম গুণম। কি বলা হচ্ছে? স্থানম স্থানম দশম গুণন। এটা তিনি তার কাব্যে প্রকাশ করেন। এটা কত সালে প্রকাশ করা হয়? সম্ভাব্য হচ্ছে 498। এটা 18 মনে করিও না, এটা হচ্ছে 498 খ্রিস্টাব্দে। তাহলে খেয়াল করে দেখো, আগে কিন্তু গদ্য ছিল না। প্রাচীনকালে কি গদ্য ছিল না? যা কিছু লেখা হয়তো কিসে? কাব্যে বা কবিতায়। তাহলে তিনি কবিতায় কি প্রকাশ করলেন? স্থানম স্থানম দশম গুণম। যার কথা হচ্ছে এক একটা করে স্থান পার হলে কত গুণ করে বাড়ে? 10 গুণ করে বাড়ে। তাহলে ধরা হয়ে থাকে তার এই কথার মধ্যে, অর্থাৎ স্থানম স্থানম দশম গুণম, এই কথার মধ্যে আমরা কি সম্পর্কে ধারণা পাই? ওই যে শূন্য সম্পর্কে ধারণা পাই। তা আমরা তার কথাটার একটু সত্যতা যাচাই করে দেখি সেটা আসলে আমাদের সংখ্যা পদ্ধতির সাথে মিল আছে কি না। তা আমরা দেখি, প্রথমে আমি লিখলাম এক সংখ্যা, একের সাথে এটা এক স্বাভাবিকভাবে থাকলো। ধরো একের সাথে যদি 10 গুণ করা হয় তাহলে সেটা হয়ে যায় 10। প্রথমে ধরো আমি লিখলাম এক, একের সাথে 10 গুণ করলে কি হয়ে যায়? 10 হয়ে যায়। সেমভাবে দেখো, এই যে 10 আছে, এই 10-এর সাথে যদি আমরা আবার 10 গুণ করি সেটা হয়ে যায় কত? 100। সেমভাবে আমরা যদি 100-র সাথে আবার 10 গুণ করি তাহলে সেটা হয়ে যায় কত? 1000। আবার দেখো, এই 1000-এর সাথে যদি 10 গুণ করি সেটা হয়ে যায় কত? 10,000। সেমভাবে যদি আমরা 10,000-এর সাথে 10 গুণ করি তাহলে সেটা হয়ে যায় কত? সেটা হয়ে যায় হচ্ছে 1 লাখ। তোমরা এতটুকু অংশই বুঝে ফেলছো হয়তো যে প্রতিটা ঘর অর্থাৎ একটা একটা করে শূন্য বাড়লে কত গুণ করে বাড়ে? 10 গুণ করে বাড়ে। কিভাবে? দেখো, যেমন এখানে একের সাথে 10 গুণ করলে হয় 10, 10-এর সাথে 10 গুণ করলে হয় কত? 100, 100-র সাথে 10 গুণ করলে হয় কত? 1000, 1000-এর সাথে 10 গুণ করলে হয় কত? 10,000, 10,000-এর সাথে 10 গুণ করলে হয় কত? 1 লক্ষ। এভাবে যতবার একটা একটা করে ডিজিট বা শূন্য বাড়ে ততবার কত করে বৃদ্ধি পায়? 10 গুণ করে বৃদ্ধি পায়। তাই তিনি যেটা বলে গেছেন স্থানম স্থানম দশম গুণম, ধরা হয় তার ওই কথার মধ্যেই কি ছিল? শূন্যের ধারণাটি ছিল। তবে দুঃখজনক বিষয় হচ্ছে তার হাত ধরে শূন্যের কিন্তু পরিপূর্ণতা লাভ করেননি, হয়তো তিনি তার মধ্যেই পরলোক গমন করছে। পরবর্তীতে আরও একজন ভারতীয় গণিতবিদ, আরও একজন কি ভারতীয় গণিতবিদ, যার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত। যার নাম কি? যার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত। একটু তোমরা নোট করে রাখতে পারো। এই ব্রহ্মগুপ্ত কি ছিলেন? এই ব্রহ্মগুপ্ত ছিলেন একজন ভারতীয় গণিতবিদ। কে ছিলেন বলো তো? এটা ছিলেন হচ্ছে ভারতীয় গণিতবিদ। সেমভাবে আগের জন্য ছিলেন ভারতীয় গণিতবিদ। তবে এই আর্যভট্টের মৃত্যুর পর এনার জন্ম হয়। হ্যাঁ, তোমরা এটার একটু জন্ম মৃত্যুর সালটা মনে রাখতে পারো। ব্রহ্মগুপ্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত জন্ম কত? এটা লিখতে পারো হচ্ছে 590, এবং হচ্ছে মৃত্যু কত? এটা হচ্ছে 668। ঠিক আছে, তোমরা চাইলে এটা একটু নোট করে রাখতে পারো যে ব্রহ্মগুপ্ত জন্ম হচ্ছে 590 এবং মৃত্যুগত মৃত্যু হচ্ছে 668। আরেকটা বিষয় আছে যে তার সম্পর্কে আলোচনা করলাম, সেটা হচ্ছে আর্যভট্ট। এই আর্যভট্টের জন্মটা লিখে রাখতে পারো। আর্যভট্টের জন্ম হচ্ছে 776 কত খ্রিস্টাব্দে? 476। এবং তার মৃত্যু হচ্ছে
550 খ্রিস্টাব্দে। তার মানে আর্যভট্টর মৃত্যুর পরেই কার হয়? ব্রহ্মগুপ্তের জন্ম হয়। তিনিও একজন কি ছিলেন? একেবারেই নামকরা একজন গণিতবিদ ছিলেন। আশা করি তোমরা এগুলো মনে রাখবা। তাহলে ব্রহ্মগুপ্তের জন্ম আমরা কি জানলাম? 590, আর মৃত্যু হচ্ছে 668। সেমভাবে আর্যভট্টের জন্ম কত? 476, এবং মৃত্যু হচ্ছে 550 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জানি যে আর্যভট্ট যে শূন্য সম্পর্কে ধারণায় দিয়ে গেছেন, তিনি কিন্তু তার পরিপূর্ণতা দান করতে পারেন নাই। তারপরে কি হয়? এই ব্রহ্মগুপ্ত তিনি করেন, তিনি তার একটা বইয়ে, সে বইয়ের নামটা তোমরা একটু মনে রাখতে পারো, এটাকে বলা হচ্ছে ব্রহ্মাস্ফুট। বইয়ের নাম কি? ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত। এটার নাম হচ্ছে ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত। এই বইটি কার লেখা? এই বইটি হচ্ছে ব্রহ্মগুপ্তের লেখা। তিনি কি করেন? এই ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত বইয়ে শূন্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কি করেন? বিস্তারিত আলোচনা করেন। আমরা বলতে পারি যে এটা হচ্ছে তার বই। এই বইয়ে বা গ্রন্থে, এই বইয়ে আমরা গ্রন্থে কথাটা লিখতে পারি, যেটা হয়তো ভালো শোনাবে। গ্রন্থে কি করেছেন তিনি? এটাতে তিনি হচ্ছে শূন্য সম্পর্কে বিস্তারিত ডিটেইলস আলোচনা করেন। যাই হোক, তোমরা একটু নোট করে রেখে দিবা। তাহলে আমরা জানলাম শূন্য আবিষ্কারের পিছনে দুইজনের অবদান আছে। কয়জনের অবদান আছে? এক হচ্ছে আর্যভট্ট, যিনি শূন্য সম্পর্কে ধারণা দেন। কোথায়? তার কাব্যে। কিভাবে? স্থানম দশম গুণম। তিনি হয়তো পরিপূর্ণতা দান করতে পারেন নাই। তার পরবর্তীতে কি করেন? এই যে ভারতীয় আর একজন গণিতবিদ ব্রহ্মগুপ্ত, তিনি কি করেন? তার বইয়ে, ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত বইয়ে শূন্য সম্পর্কে একেবারে ডিটেলস তিনি কি করেন? আলোচনা করেন। ঠিক আছে, ওকে। তাহলে যদি বলা হয় যে শূন্য কে আবিষ্কার করছেন, তাহলে দুটাই আনসার আসবে, এক হচ্ছে আর্যভট্ট আর এক হচ্ছে ব্রহ্মগুপ্ত। তবে যদি এক্স্যাক্টলি বলা থাকে যে শূন্য সম্পর্কে ধারণা দেন কে? শূন্য সম্পর্কে ধারণা দেন হচ্ছে আর্যভট্ট, আর শূন্য সম্পর্কে ডিটেইলস বিস্তারিত আলোচনা করেন বা পরিপূর্ণতা দান করেন কে? পরিপূর্ণতা দান করেন সেটা অবশ্যই হবে ব্রহ্মগুপ্ত। তাহলে ধারণা দেন আর্যভট্ট, আর পরিপূর্ণতা দান করেন হচ্ছে ব্রহ্মগুপ্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না একটু জানিয়ে দাও। সবাই একটু দ্রুত জানিয়ে দাও আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না। তোমরা একটু জানিয়ে দিতে পারো। তোমরা একটু জানিয়ে দাও আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না। কারো কোনো প্রশ্ন থাকলে জানতে পারো। মাহবুজা রহমান লিখছে, এটা বুঝছি। নেক্সটে যান ভাই। ওকে, ধন্যবাদ। তোমরা কে কে ক্লাস কন্টিনিউ করতে চাই? কতক্ষণ ক্লাস করার এনার্জি আছে একটু জানিয়ে দাও কমেন্ট করে। কতক্ষণ ক্লাস করার এনার্জি আছে জানিয়ে দাও। আমার একেবারে ফুল এনার্জি আছে ক্লাস করানোর, যতক্ষণ ইচ্ছা চলতেই থাকবে, এরকম হতে পারে। তোমরা জানিয়ে দাও কতক্ষণ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করা যায়। তোমরা একটু জানিয়ে দাও কতক্ষণ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করা যায়। ওকে, আমরা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানছিলাম। এখানে আরেকটু গল্প আমরা একটু জেনে নিব। সেটা হচ্ছে, দেখো প্রাচীনকাল থেকে আরবরা, একটু মনোযোগ দিতে পারো, সেটা হচ্ছে এই যে আরব যেটা আমরা বলি, এই আরবরা কিন্তু প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যে অনেক দক্ষ। তারা বিশ্বের প্রতিটা জায়গায় প্রাচীনকাল থেকেই কি করে? ব্যবসা বাণিজ্য করে। খেয়াল করে দেখো, প্রায় 500 অব্দের দিকে যখন শূন্যের আবিষ্কার হয়, শূন্যের আবিষ্কার হওয়া মানে কি একেবারে রমরমা একটা অবস্থা সংখ্যা পদ্ধতির, এটা ভাবা যাবে না। এখন দেখো বর্তমানে অনেকেই চিন্তা করে আমরা মনে হয় ইউরোপ আমেরিকার থেকে অনেক কিছু নেই, সংস্কৃত নেই, কিন্তু না, মনে রাখতে হবে আমরা কিন্তু তাদের থেকেও একসময় কি ছিলাম? ভালো ছিলাম, বেশি ছিলাম, জ্ঞান বিজ্ঞানে দক্ষ ছিলাম, আমাদের অনেক সম্পত্তি ছিল, তারা বিভিন্নভাবে নিয়ে যায়। যাই হোক, আমরা প্রাচীনকালে কিন্তু তাদের থেকে কি ছিলাম? অনেক উন্নত ছিলাম। যেমন আমাদের সংখ্যা পদ্ধতি যখন আমরা 500 অব্দে পাই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে, তখন তারা এটা অনেক বছর, আরও 700-800 বছর পর কিন্তু তারা সেটা কি করে? ব্যবহার করা শুরু করে। যাই হোক, আমরা কথায় আসি, যেমন হচ্ছে আরবরা কি করে? আরবরা হচ্ছে বিভিন্নখানে ব্যবসা করে। তারা অবশ্যই ব্যবসা করার জন্য কোথায় আসে? ভারতে আসে। ভারতে এসে দেখে, ওয়াও কত সুন্দর একটা সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা এত কঠিন সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করবো হিসাব নিকাশের জন্য? তাহলে তারা সেটাকে সহজে গ্রহণ করে। তার মানে আরবরা কোথায় আসে? ভারত উপমহাদেশে ব্যবসা করার উদ্দেশ্যে আসে। আসার পরে তাদের কাছে এই সংখ্যা পদ্ধতি কি হয়ে যায়? পছন্দ হয়ে যায়। তো তাদের যখন ভালো লাগে তারা নিজের দেশে চলে যায়, নিজের দেশে গিয়ে এটাকে প্রচার করে।
তারা এটা ব্যবহার করা শুরু করে। একইভাবে তারা যখন ইউরোপে আমেরিকায় ব্যবসা করতে যায়, তাদের মাধ্যমে এই যে হিন্দু সংখ্যা পদ্ধতি বা কি বলে ভারতীয় সংখ্যা পদ্ধতি, কাদের মাধ্যমে? আরবদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এজন্য বলা হয়, এই সংখ্যা পদ্ধতিকে আমি লিখছিলাম, কি বলা হয়? এটাকে বলা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। কি বলা হয় বলতো? এটাকে বলা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। এই হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি কাদের মধ্যে বিশ্বে ছড়িয়ে পড়ে? এটি একটি প্রশ্ন, যে দশমিক সংখ্যা পদ্ধতি, ভারতীয় সংখ্যা পদ্ধতি কাদের মাধ্যমে পুরা বিশ্বে ছড়িয়ে পড়ে? কি অ্যান্সার হবে? অবশ্যই অ্যান্সার হবে আরবদের মাধ্যমে। কাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে? আরবদের মাধ্যমে। যার কারণে এই সংখ্যা পদ্ধতির আর একটা নাম হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে দেখো, এই যে যেহেতু এটা আরবে চলেই গেছে, এই জন্য আমরা জানি আরবের একজন হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী, তার নাম হচ্ছে আল খোয়ারিজমি। তোমরা চাইলেই লিখতে পারো, নাম হচ্ছে আল খোয়ারিজমি বা আল খোয়ারিজম, যে কোনোভাবে লেখা যায়, আল খোয়ারিজম অথবা আল খোয়ারিজমি। ইনি কি ছিলেন? ইনি একজন ছিলেন আরবীয় বিজ্ঞানী। তিনি কি করছিলেন? এই আল খোয়ারিজমি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে কোনোভাবে লিখতে পারো, দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে, দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে কি করেন? বই লেখেন। তোমরা একটু লিখে রাখতে পারো। তাহলে আল খোয়ারিজমি তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন আরবীয় বিজ্ঞানী। তিনি কি করেন? তিনি দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বই লেখেন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো, এই যে দশমিক সংখ্যা পদ্ধতি গড়ে আসলো, এটা কিভাবে? ওই যে প্রাগৈতিহাসিক কাল থেকে, সময় থেকে শুরু করে ধীরে ধীরে ধাপে ধাপে এই শূন্যের আবিষ্কার হওয়া পর্যন্ত এটা কি ছিল? পরিপূর্ণতার ঘাটতি ছিল। যখন এই শূন্য আবিষ্কার হয় ভারতীয় উপমহাদেশে, তারপরে একটা কি হয়? সংখ্যা পদ্ধতির পরিপূর্ণতা লাভ করে। এরপরে আরও বিভিন্ন প্রয়োজনে নতুন নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়। তার মধ্যে যেমন আছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং হচ্ছে কি সংখ্যা পদ্ধতি? অক্টাল, দশমিক এবং হচ্ছে হেক্সাডেসিমাল, যেগুলো আমরা জানি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও ক্লাসটি কন্টিনিউ করব কি না, নাকি চলতে থাকবে। তোমরা একটু জানিয়ে দিতে পারো। আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। 10 আওয়ার্স চালান মিল্লাদ। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সম্ভব না। আমরা কি এখানে শেষ করব নাকি পরবর্তী টপিক শুরু করব? আমরা ইতিহাস শেষ করে ফেলছি, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস আমরা শেষ করে ফেলছি। আশা করি তোমরা এর মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন পেয়েছো এবং যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই কাজে দিবে। আমরা আজকে এ পর্যন্তই শেষ করব কিনা একটু জানিয়ে দাও। নাজমিন নাহার লিখছো চালিয়ে যান। নাজমিন নাহার লিখছে চালিয়ে যান। অনেকেরই আসলে 1 ঘন্টা পার হয়ে গেলে কষ্ট হয়ে যায়। তো আমরা আজকে আমার মনে হয় এ পর্যন্ত শেষ করতে পারি। আগামী 2-1 দিনের মধ্যে আবার আমি লাইভে আসবো এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই লাইভ ক্লাসটি কন্টিনিউ আগামী 25 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তোমরা যারা 24-এ পরীক্ষা দিচ্ছ তারা প্রতিদিন লাইভ ক্লাসে যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারো এবং অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সেই সাথে যারা 2025-এ পরীক্ষা দিবা তাদেরও অনেক উপকারে আসবে। 24 এবং 25 তোমরা নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো করো এবং লাইভ ক্লাসগুলো করতে থাকো, যার কারণে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবা। আর হচ্ছে তোমরা যারা আজকে এতক্ষণ ধরে লাইভ ক্লাসটি উপভোগ করলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শেষবারের মতো আমার কথাগুলো শোনা গেল কিনা, কিন্তু আবার তোমরা হচ্ছে আমার কথাগুলো বুঝতেছো কিনা, ক্লাস বোঝা গেছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটু জানিয়ে দিতে পারো। আর ঠিক আছে, পরবর্তী ক্লাস 2-1 দিনের মধ্যে আগের দিনে জানিয়ে দেব। তবে আগামীকালকে ঠিক রাত 8টায় থাকতেছে ইংলিশ ক্লাস পেয়ারুল স্যারের। আগামীকাল রাত 8টায় আমাদের একই ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাস থাকতেছে পেয়ারুল স্যারের। তোমরা অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত থাকবা এবং তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে জানিয়ে দেবা। আর আমার ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সেই সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।